এই বুদ্ধিজীবী শ্রেণীকে সমূলে উৎপাটন করে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, একেবারে প্যাকেট করে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে বলে রেখেছেন, এতে সবাইকে নৌকা করে জাহাজে করে করাচিতে পাঠানো হবে, এবং সাথে সকল পাকিস্তানি সেকুলার বুদ্ধিজীবীকে। আমাদের দরকার প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি বুদ্ধিজীবিতা। আমি কিন্তু খুঁজছি অনেক ইয়াং লোকজন যারা এই বুদ্ধিজীবিতে পারদর্শী, তাদের যদি আপনারা পান আমার কাছে পাঠাবেন। আমি ওই লোকগুলোর সাথে কথা বলতে চাই, আমাদের এই চ্যানেলে সবাইকে সুযোগ দিতে চাই, সবার সাথে কথা বলে আমরা কিন্তু আমাদের বুদ্ধিজীবিতাটা কি হওয়া উচিত, মুক্তিযুদ্ধের চেতনাটা কি হওয়া উচিত, সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনটা জিনিস বলেছি, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করা, দ্বিতীয় হলো জনবল নিয়োগে, এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রেক্ষিতে যদি আপনি জনবল নিয়োগ দেন, জনবল নিয়োগেও আপনার ভুল শূন্যের কোঠায় নিয়ে আসবে, চলে আসবে। যেই ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মনোযোগী হবে, সেই ব্যক্তি কিন্তু অর্থনৈতিক দুর্নীতিতে জড়াবে না। কেন জড়াবে না জানেন? আপনার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই তো একটা ফুল টাইম কাজ। আপনি যদি চুরিতে ব্যস্ত হয়ে যান, আপনার তো অর্ধেক দিন ওইখানে চলে যাবে। তারপর চুরি করে টাকা কামাই করলে সেই টাকার বিনিয়োগ এবং বন্দোবস্ত, সেই টাকার ব্যবস্থাপনার সময় চলে যায়। এই ধরনের লোক কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারে না। আরেকটা জিনিস হলো যে আপনার এই অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে না, জনগণকে এই বার্তাটা দেয়া। তিনটা জিনিস, তিনটা কিন্তু আসলে একটা জিনিসই হয়, বাট তিনটা বলছি বোঝার সুবিধার্থে। একটা কি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কোনো শৈথিল্য নাই, জনবল নিয়োগে কোনো শৈথিল্য নাই, রাষ্ট্রে অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে না, এইটা মানুষকে বোঝানো। অতীতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি সবচেয়ে কম ছিল বাংলাদেশের সব সরকারগুলোর মধ্যে, কিন্তু সাইবার সন্ত্রাসীরা এটাকে অনেক বড় করে দেখিয়ে মানুষের কিন্তু মগজ ধোলাই করেছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই তিনটা জিনিস যদি আওয়ামী লীগ একটু মানে একটু জুডিশাসলি যদি প্রয়োগ করে, তাহলে আমি যেটা সবসময় বলি, সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় মেধা, প্রজ্ঞা, এই দুটো সমাহার ঘটবে, ফলে যোগ্য লোক বাংলাদেশ চালাবে। আর এইভাবে যদি আমরা করি, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দীর্ঘস্থায়ী হবে। আর আওয়ামী লীগের শাসন দীর্ঘস্থায়ী না হলে তো বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন হয় না, এটা তো বাংলাদেশের এখন সব মানুষ বুঝে গেছে। ফলে আওয়ামী লীগের যেসব তরুণ নেতা আপনারা রাষ্ট্র শাসনের জন্য তৈরি হচ্ছেন, তাদের ওইটা চিন্তা করতে হবে যে আমার দল যদি 30 বছর ক্ষমতায় থাকে, তাহলেও তো আমার এক ধরনের অর্থনৈতিক লাভ, এবং সেই লাভটা অনেক বেশি ট্যাক্সই। আর 5 বছরে যদি আমি অনেক টাকা কামাই করি, 5 বছর পরে যদি আমাকে বের করে দেওয়া হয় এই দেশ থেকে, সেটা তো আসলে কোনো লাভ হলো না, তাই না? আমাদেরকে এবার বাংলাদেশটা দখল করতে হবে এইখানে স্থায়ীভাবে থাকার জন্য। জননেত্রী শেখ হাসিনা ভারত থাকবেন, আমি কানাডাতে থাকবো, এই জন্য আমরা বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করব না। আমরা যাতে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারি, এবং একইভাবে বাংলাদেশ থেকে পাকিস্তানিরা যাতে স্থায়ীভাবে পাকিস্তানে চলে যেতে পারে, আর যারা যেতে পারবে না তাদের অর্থনৈতিক রাজনৈতিক মেরুদণ্ড আমরা যাতে ভেঙে দিতে পারি, এইটা হবে আমাদের এখনকার সংকল্প। বন্ধুরা, যারা কর্তৃক যে 2024-এর জঙ্গিদের এক ধরনের স্বীকৃতি মিলেছে, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার একটা রিপোর্টে বলেছে যে বাংলাদেশে আল কায়দা ডানা মেলছে। তারপরে আরেকটা বক্তব্য রেখেছিলাম, তারেক রহমান সাহেব ভারতে যাবেন বলে আজকে আমি দেখলাম আর কি, ভারতের সব মিডিয়াতে এটা বড় একটা নিউজ হয়েছে, সেটার উপরও বক্তব্য রেখেছি। আর আজকে এই লাইভটাতে আমি মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশের এখন যে তারেক রহমানের সরকার যে রাষ্ট্রপতি নির্বাচন করছেন, রাষ্ট্রপতি হিসাবে যাকে মনোনয়ন দিলেন, এই সংক্রান্ত বিষয়গুলো একটু আলোচনা করব। প্রথমে আমাদের যেটা দেখা দরকার সেটা হলো যে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন পেয়েছেন, তাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা ব্যাপারে আমি খুশি আবার অখুশি দুটোই। খুশি এই জন্য যে বিশ্ব বাটপার ইউনূস অনেক চেষ্টা করার পরও আর রাষ্ট্রপতির মনোনয়ন পেল না। এখান থেকে আমরা মোটামুটি একটা জিনিস ধরে নিতে পারি যে বাংলাদেশের যে ক্ষমতার অন্দরে ইউনূসের আর সরাসরি প্রবেশ করা হয়তো হবে না।
একদিক থেকে হলো যে ইউনূসের যে ভাবমূর্তি তো বলবো না, ভাবমূর্তি তো একটা আহ, সত্য কথা না, সত্য তো হলো যে মূর্তি। ইউনূসের যে মূর্তি, অর্থাৎ সঠিক ইউনূস যেটা, সেটা সম্পর্কে তো বাংলাদেশের আর কোনো মানুষের অজানা নাই। অর্থাৎ এত বড় পিশাচ, দৈত্য, দানব, লোভী, রক্তচোষা এবং ষড়যন্ত্রকারী, নিজ দেশের প্রতি আহ, অবিচারকারী, এমন দৈত্য পৃথিবীতে খুব কম জন্মগ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে। আমি অন্তত খুঁজে পাই না এমন প্যারালাল যে নিজ দেশের সাথে এইরকম মানে ভোগ আর লিপ্সার ব্যবহার করে, নিজের দেশকে ভোগের বস্তু হিসাবে ব্যবহার করে, এমন কিন্তু পৃথিবীতে ইউনূস ছাড়া আর কাউকে আমি পাইনি। সেই ইউনূসের আশা ছিল যে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, কারণ তাদের মধ্যে বোঝাপড়া ছিল, এটাই সবাই জানে। লন্ডন বৈঠকে তারেক রহমান সেই বোঝাপড়া রাখেননি, সেখানে দুইজন নিয়ে বোঝাপড়া হয়েছিল বলে জনশ্রুতি আছে, একজন হলো খলিল, আরেকজন হলো ইউনূস। অবশ্য খলিল সেখানে উমেদদারি করেছিল, এটাও আমরা জানি। খলিলকে তিনি রেখেছেন, ইউনূসকে তিনি রাখলেন না। তবে এটা ইউনূসকে যে তারেক রহমান রাখলেন না, ইউনূস কিন্তু এটা ভুলে যাবে না। ইউনূস কোনো না কোনো ভাবে এটার প্রতিক্রিয়া দেখাবে, যেটা তারেক রহমান সাহেবের জন্য ভালো নাও হতে পারে। আর আমি হয়তো এইটুকুতে আনন্দ পেতাম যে দেশটা তো ধ্বংস করে ফেলেছে 2024-এর জঙ্গিরা, আবার যদি ইউনূসকে বসানো হতো, সে কিভাবে নিজের ব্যবসা বাণিজ্য ইত্যাদি রাষ্ট্রকে ব্যবহার করতে পারে, সেটা আমরা আরো কিছু দেখতে পেতাম আর কি। সেই জিনিসটা হয়তো দেখা হবে না। আর ইউনূস যদি বাংলাদেশের মধ্যে থেকে যেত, তা যথাসময়ে তাকে বিচার করতে সুবিধা হতো। আর ইউনূস যদি পালিয়ে যায়, তাহলে তো তার বিচার হবে তার অনুপস্থিতিতে। আর ইউনূস এত বড় ক্রিমিনালের আসলে অনুপস্থিতিতে বিচার এর চেয়েও তার উপস্থিতিতে বিচার হওয়াটা আসলে সব দিক থেকে সুবিধা, মানে এটাই দাবি আর কি। আসলে ইতিহাসের প্রতি দেনা শোধ হয় না যদি এই ধরনের ক্রিমিনালকে সশরীরে বিচার করা না যায়। যাই হোক, তারেক রহমান ইউনূসকে নিরাপদ ভাবেননি, কারণ ইউনূসের প্রেসিডেন্ট হওয়ার খায়েশের পেছনে তো আপনারা জানেন যে জুলাই সনদ ছিল, যে জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা, সেই প্রক্রিয়ায় ইউনূস অ্যাক্টিভ থাকতো, সেটা কার্যকর করার জন্য তারেক রহমান সাহেব নিশ্চিতভাবে ইউনূসকে হুমকি মনে করেছেন, সেজন্য তিনি ইউনূসকে নেননি। এবং এইটা তারেক রহমান হয়তো আপাতত এটাই ভালো মনে করেছেন যে তিনি ইউনূসকে নিবেন না, কিন্তু কেউ বলতে পারবে না ইউনূস কত দূর যাবে তারেক রহমানের পেছনে। আর একটা জিনিস আমরা সবাই জানি, এবং 2024-এর জঙ্গিদের যে কোয়ালিশন, তাদের সবাই কিন্তু ষড়যন্ত্রে ওস্তাদ। আর ইউনূস তো ষড়যন্ত্রের সবচেয়ে বড় ওস্তাদ। আমরা দেখেছি ষড়যন্ত্র করে করে ইউনূস কিন্তু বাংলাদেশকে সেই 2010-12 সাল থেকে পেছানোর চেষ্টা করছে। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংককে বের করে নেওয়া, পদ্মা সেতুর স্কিম থেকে, তারপরে আরো নানান ভাবে আমাদের আওয়ামী লীগ সরকারের পেছনে লেগে থাকা। ফলে ইউনূস অনেক ষড়যন্ত্র করতে পারে। আমি তারেক রহমান সাহেবকে সতর্ক করছি যে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ এই দত্ত তো আপনারই রাজনৈতিক সহকর্মী। আপনারা একজন আরেকজনের কোআইডিওলগ, মানে আদর্শ, আপনারা নিজেরা আদর্শিকভাবে এক, কিন্তু ইউনূসের কাছে কিন্তু এগুলো কোনো কিছুর মূল্য নাই। ইউনূস সুযোগ পেলে কিন্তু আপনার ক্ষতি করবে, সেই দিকে খেয়াল রাখবেন। এখন দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইয়েটা কেমন হলো, তার নমিনেশনটা। এটা আসলে বিএনপির পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, বিএনপি যদি তাদের দলের কাউকে মনোনয়ন দেন, বাইরের মানুষের যুক্তিতে অন্য কোনো মনোনয়ন কিন্তু দুর্বল, মানে খারাপ মনে হতো, মানে সম্পূর্ণ ভালো সিদ্ধান্ত মনে হতো না। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে অলমোস্ট এক করে রেখেছিলেন। বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমানের অবর্তমানে, যদিও তারেক রহমানই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারেক রহমানের নির্দেশনাগুলো ভালোভাবে পালন করা এবং বাংলাদেশের মধ্যে বিএনপিকে এক করে রাখার ক্ষেত্রে মির্জা ফখরুলের অবদান আছে। সেই অবদান তিনি তারেক রহমান সেই অবদানেরই একটা স্বীকৃতি দিলেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আমাদের মূলধারার অনেকে তাকে
রাজাকার পুত্র ইত্যাদি বলেন, কথাগুলো সত্য, কিন্তু আরেকটা জিনিস আমি পাশাপাশি খেয়াল করতে বলবো, সেটা হলো দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাথে এক ধরনের রাজনীতিতে কোহেবিশন করেছেন, কোএক্সিস্ট করেছেন। অর্থাৎ আম, তারেক রহমান সাহেবের যে আঘাত আমরা পেয়েছিলাম 2004 সালের 21শে আগস্ট, তিনি গ্রেনেড হামলা করে আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমাদের নেতা শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমাদের আওয়ামী লীগের সব নেতাকে তিনি উড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তারেক রহমানই বাংলাদেশে দ্বিদলীয় ব্যবস্থা ধ্বংস করে ফেলেছেন, যেটা আমরা আবার উদ্ধার করার চেষ্টা করছি, বা তারেক রহমানকে আমরা পরামর্শ দিচ্ছি যে আসুন সেটা উদ্ধার করি, কিন্তু সেটা তো তারেক রহমান ধ্বংস করেছিলেন। কিন্তু মির্জা ফখরুলের কিন্তু ওই রকম ভাবমূর্তি নাই যে উনি ওই রকম তারেক রহমান যেভাবে পুরো আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিলেন, এই ধরনের নিষ্ঠুর কাজে মির্জা ফখরুল হাত লাগাতে পারেন এমন ভাবমূর্তি কিন্তু তার নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, মির্জা ফখরুলকে শেখ হাসিনা অনেক ধরনের সহযোগিতারও হাত বাড়িয়ে দিয়েছিলেন, যদিও জননেত্রী শেখ হাসিনা এটা সবাইকে দেন, শত্রু মিত্র, তবুও মির্জা ফখরুল, আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সাহায্য নিয়ে তিনি চিকিৎসাও করেছিলেন মির্জা ফখরুল সাহেব। তো সেদিক থেকে আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জা ফখরুলকে অন্তত একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে ভাবেন, এইটা আমি ভাবতে চাই। ফলে আওয়ামী লীগের কর্মীরা আমার মনে হয় এই জিনিসটাও বিবেচনা করে দেখতে পারেন মির্জা ফখরুল সম্পর্কে। তবে আমি আরো যে জিনিসটা আসলে যেতে চাই সেটা হলো যে দেখুন, মির্জা ফখরুল কিন্তু এই চুপ্পুর চেয়ে অনেক মানে অন্তত মানুষের চোখে, আমরা সবকিছু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তো হবে না, মির্জা ফখরুলের অন্তত চুপ্পুর চেয়ে উজ্জ্বলতর রাষ্ট্রপতি হবেন, এটাই মানুষ ভাবছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে আওয়ামী লীগের এই এই যে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করা, সেটা আসলে কোনো ভালো সিদ্ধান্ত ছিল না। ভালো সিদ্ধান্ত হতো যদি চুপ্পুর আসলে 2024-এর জঙ্গি উত্থানের পর জঙ্গি বিরোধী কোনো ভূমিকা থাকতো। প্রকারান্তরে আমরা দেখেছি তিনি নাকি এই আত্মঘাতী জঙ্গি নাহিদের পিঠ চাপড়ে না পেটে চাপড় দিয়ে বলছিলেন যে বয়েজ ইউ ডিড মানে সামথিং, বলছে আর কি, সালভাজ দ্য কান্ট্রি, এরকম বলেছিল নাকি, আর বিড় বিড় করে বলেছিল যে এক ব্যক্তির এটা সেটার কারণে এই ধ্বংস হয়ে গেছে। আমি অবশ্য চুপ্পু যদি এই ধরনের কথা বলে থাকে, যেটা আমরা পড়েছি, চুপ্পুকে ধিক্কার জানাই, কারণ চুপ্পুর আসলে কোনো অধিকারই নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কোনো ধরনের এই ধরনের অশোভন কথাবার্তা বলা। চুপ্পু মূলত আসলে একটা চাকর, চাকর হিসাবে সে প্রেসিডেন্ট হয়েছে, চাকর হিসাবেই যে সে তারেক রহমানের চাকরি করেছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব যখন দেখেছে যে এখন সময় চুপ্পুকে আর তার দরকার নেই, তখন চুপ্পুকে বের করে দিয়েছে। ফলে চুপ্পু শেখ হাসিনার নমিনি হিসাবে পুরোপুরি একটা ফেলিউর, আমাদের কাছে একটা ট্র্যাজেডি। তেমন ট্র্যাজেডি হলো ওয়াকার। এখানে যে জিনিসটা সবার খেয়াল করা উচিত, দেখুন, একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, আমরা সরকার প্রধানই বলি যেহেতু আমাদের দেশটা সরকার প্রধান শাসন করেন, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি কিন্তু শাসন করেন না। একজন সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করতেন যে তিনি 24 ঘন্টা কাজ করতেন, যেটা ছাড়া বাংলাদেশের উন্নতি হতো না। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু দক্ষতার সাথে করতে হয়, সেটা শেখ হাসিনা সবসময় হয়তো সঠিকভাবে করতে পেরেছিলেন কিনা সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়নি। যেমন এই যে রাষ্ট্রপতি নিয়োগ বা বিভিন্ন নিয়োগ শেখ হাসিনার সময়ে, এই নিয়োগগুলা আপনার মূলত একজন যে কোনো একটা অর্গানাইজেশনের প্রধান, তিনি যদি একটা আপনার মন্ত্রণালয় হয় তার প্রধান হলেন মন্ত্রী, আর বাংলাদেশ হলে তার প্রধান হলেন প্রধানমন্ত্রী, তাদের আসলে যদি সঠিক লোক যদি তারা নিয়োগ করতে পারেন বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু কাজ 75% সহজ হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা আমরা আওয়ামী লীগ সরকারের মধ্যে অত্যন্ত, আমি আওয়ামী লীগ সরকারের লোকবল নিয়োগে যদি আপনার 100 যদি ক্রাইটেরিয়া হয়, সেখানে আওয়ামী লীগ সরকার 25-এর বেশি পাবে না। যদিও শেখ হাসিনা ব্যক্তিগতভাবে অনেক কিছু কিছু যোগ্য জ্ঞানী লোককে নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, সেগুলো আমরা জানি, কিন্তু মোটা দাগে আওয়ামী লীগ সরকারের যে নিয়োগ, সেইটাতে আমরা 25-30-এর বেশি নাম্বার দিতে পারি না। এবং এই 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 কাজটা দক্ষতার সাথে না হওয়াতে আমরা জননেত্রী শেখ হাসিনা অপমানিত হয়েছেন,
আওয়ামী লীগ দলটা ভীষণ বিপদে পড়েছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা আওয়ামী লীগের সবসময় একটা ভরসা ছিলেন, তারা কিন্তু সবাই তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল। কিন্তু সেই জায়গায় যদি ওয়াকারের জায়গায় যদি একটা সঠিক আপনার নির্বাচন হতো, সঠিক লোককে নিয়োগ দেওয়া হতো, আর যদি চুপ্পুর জায়গায় একটা সঠিক লোককে নিয়োগ দেওয়া হতো, 2024-এর জঙ্গি উত্থান কিন্তু ঠেকিয়ে দেওয়া যেত, বিশেষ করে ওয়াকারের জায়গায়। চিন্তা করেন, আপনি তো একজনকে সঠিক নিয়োগ দিয়ে বাকিদের বেঠিক নিয়োগ দিতে পারবেন না। এটা কিন্তু একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমরা আওয়ামী লীগ সরকারের সময় ভালোভাবে করতে দেখিনি। ভালোভাবে করতে দেখলে আমরা বিভিন্ন জায়গায় আরো দক্ষ লোক পেতাম, এবং আওয়ামী লীগের সময় বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নতি হয়েছে সেটা আরো অনেক বেশি হতো। কিন্তু সবচেয়ে যেটা বেশি ভালো হতো সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, এবং পাশাপাশি এই যে 24-এর জঙ্গি উত্থান রোধ, সেটা কিন্তু হয় নাই। ফলে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের ভবিষ্যতে ওই জিনিসটা তাদের খেয়াল রাখতে হবে যে দল হিসাবে আওয়ামী লীগ যেন এই ধরনের ভুলগুলো আর না করে। এবং যারা ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা হবেন, অনেকে উঠে আসবেন, তারাই তো হবেন যারা আজকে হাটে ঘাটে মাঠে কষ্ট করছেন, অনলাইনে কষ্ট করছেন, জেল জুলুম খাটছেন, এত বড় বর্বরতার শিকার হচ্ছেন, তারাই কিন্তু ভবিষ্যতে রাষ্ট্রকে আপনারা নেতৃত্ব দিবেন। তো আপনাদের যেটা আসলে খেয়াল রাখা উচিত, আপনাদের উত্তরসূরিরা যে ধরনের ভুল করেছে, কেউ কেউ আপনার গোগ্রাসে অর্থ গেলার চেষ্টা করেছেন, অর্থ তৈরির চেষ্টা করেছেন, সেই কাজগুলো না করে আপনারা যদি রাষ্ট্রে আপনাদের ক্ষমতা সংহত করতে চান, সেই দিকে আপনাদের যাওয়া উচিত। এবং সেটা করতে হলে অবশ্যই বাংলাদেশের 71-এর চেতনা বিরোধী সকল রাজনৈতিক শক্তির, আপনার রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি দুটোকেই কিন্তু ধ্বংস করে দিতে হবে। এছাড়া বাংলাদেশে আসলে আর কোনো উপায় নাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখা, কিংবা ভারত বাংলাদেশ সম্পর্ককে ঠিক করা, বাংলাদেশের উন্নতি করা, বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, কোনোটাই আসলে সম্ভব হবে না যদি আমরা সঠিকভাবে বাংলাদেশের 71 বিরোধীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে না পারি। দেখুন, যে লোকটার বঙ্গবন্ধু বলতে কষ্ট হয়, সেই হলো 71-এর শত্রু, 71 বিরোধী। এই ধরনের কোন শক্তির বাংলাদেশে আসলে রাজনীতি করারও অধিকার নেই, অর্থনীতি করারও অধিকার নেই। ফলে ভবিষ্যতে আমাদের এদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তিগুলো আমাদের পঙ্গু করে দিতে হবে। বিএনপি এই ক্ষেত্রে অনেক বেশি দক্ষতার পরিচয় দিচ্ছে, কিন্তু সার্বিকভাবে আবার দেখেন, বিএনপি সরকারটার কোনোই সক্রিয়তা নাই, কোনো এফিসিয়েন্সি নেই। শুধু লোক নিয়োগে সাফল্য দেখালেই যে আসলে রাষ্ট্র চালানো যায়, সেটাও কিন্তু সত্য না। সেটা তো আবার বিএনপি প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্গতি শুরু হয়ে গেছে ইউনূস দস্যুর আমলে, সেটা কিন্তু ইউনূস ক্যারি করছে। আপনারা জানেন, বিদ্যুৎ সংকট নিয়েও একটা ভিডিও করেছি। যারা মানে আমার যে বন্ধুরা আমার ভিডিওগুলো নিয়মিত পান, তারা তো অন্তত জানেন। সেখানে সেই বিদ্যুৎ মন্ত্রী কি বলছে যে এখন তার আসলে দোয়া দরুদ পড়া ছাড়া কিছুই করার নাই। একটা লাইভ এসে এরকম কথাবার্তা বলেছে। আসলে এদের তারেক রহমান সরকারের লোকজনের জনগণের প্রতি আসলে দায়বদ্ধতা কিভাবে তারা দেখাচ্ছেন, এইটা কিন্তু আজকে গোটা বাংলাদেশের কাছে প্রশ্নবিদ্ধ। এবং আমরা তারেক রহমান সরকার আসলে বেশি দিন রাষ্ট্র চালাতে পারবেন না। তিনি এখন ভারত যাচ্ছেন, সেখান থেকে কি করে আসেন, ভারতে কি হয়, যাচ্ছেন কিনা জানি না, মানে খবর বেরিয়েছে এখনো। যখন অফিসিয়ালি যদি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার না করে, আমরা ততক্ষণ ধরে রাখবো যে এটা সম্ভাব্য। আর কি হয় না হয় এগুলো তো আমি চোখ রাখবোই, এবং আমার বন্ধুদের জন্য সেগুলা বিশ্লেষণ করব। একজন আমাকে 15ই আগস্ট নিয়ে কিছু বলতে বলেছেন। আসলে এই আগস্ট মাসটা তো আমাদের শোকের মাস। বলার আগেই বলে রাখি, আগামীকাল এই 10টায় যে প্রোগ্রামটা হবে, যদিও বাংলাদেশে তখন রাত হয়ে যাবে, তখন রাত 10টায় আমরা আসলে 15ই আগস্ট নিয়েই আলোচনা করব। আমার একজন অতিথি থাকবেন, আমাদের অত্যন্ত বিখ্যাত সাংবাদিক, লেখক, বঙ্গবন্ধু বিশেষজ্ঞ, বঙ্গবন্ধুর উপর বই লিখেছেন, সৈয়দ বদরুল হাসান ভাই। উনি থাকার কথা আমার সাথে, আশা করি উনি থাকবেন। যদি কোনো কারণে উনি না থাকেন, আমি নিজেই আলোচনা করব, এবং মোটামুটি পুরো অনুষ্ঠানটা জাতীয় শোক দিবস উপলক্ষে আমি আলোচনা করব। দেখুন, আমাদের শোকটা অনেক গভীর। এই মাসে কিন্তু জাতীয় শোক, এই যে 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে 2 জনের জন্মদিনও, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা এবং শহীদ শেখ কামাল, এই 2 জন মানুষ কিন্তু এই আগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলেন। ফলে আগস্ট মাসে জন্মগ্রহণ করা, আগস্ট মাসে শহীদ হয়ে যাওয়া,
এটা অনেক বড় একটা ট্র্যাজেডি। আমি এটা নিয়ে কালকে বিস্তৃত আলোচনা করব। যিনি এটা মনে করিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। আসলে আগস্ট আমরা ভুলে যাই নাই, কখনোই আমরা এটা ভুলতে পারি না। আমাদের সব দুঃখ কষ্টের উপরের দুঃখটা হলো এই আগস্ট। আগস্ট হলো আমাদের সবচেয়ে দুঃখের। এমনকি দেখেন, আগস্ট মাসে কিন্তু আমাদেরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা 2004 সালে, সেইটা আগস্ট মাসে। আবার দেখেন, এই যে আওয়ামী লীগের সরকারকে যে জঙ্গিবাদ দ্বারা আপনার সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আগস্ট মাসে, 2024-এর 5 আগস্ট। এবং এইটা আমার মনে হয়, আমি অনেকের সাথে কথা বললে তারা বলে যে কাকতালীয়। আমার কাছে কেন জানি মনে হয় এটা একটা যোগসূত্র আছে। কারণ হলো, আগস্ট মাসে কিন্তু ভারত রাষ্ট্রটা ভাগ হয়েছিল, ভারত রাষ্ট্রটা ভাগ হয়ে পাকিস্তান হয়েছিল। কিন্তু আমরা যে পাকিস্তানটাকে ভেঙে দিলাম, এইটা তারা সহ্য করতে পারে নাই। এই জন্য বোধহয় আগস্ট মাসে আমাদেরকে বারবার বাংলাদেশের শত্রুরা আঘাত করে। তবে তারা চূড়ান্ত আঘাত করেছে, কিন্তু শেখ হাসিনাকে খুন করতে পারে নাই। আওয়ামী লীগকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, অনেক নেতা কর্মীকে মেরে ফেলেছে। সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগ তো মরে যায় নাই। সেই আওয়ামী লীগ ফিরে আসছে এবং দোর্দণ্ড প্রতাপে ফিরে আসবে। কিছু কিছু জিনিস যদি আওয়ামী লীগ সঠিকভাবে করতে পারে, আমি যে জিনিসগুলো বলছি, দেখুন 2-3টা ছোট জিনিস যদি ঠিকভাবে করতে পারে। এক হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি আর না করা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কি? আমাদের যে 1971 সালে বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখিয়েছিলেন, এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং 72-এর সংবিধানে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, যে একটা গণতান্ত্রিক, আধুনিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধিশালী বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন তার স্বপ্নের সোনার বাংলা, সেইটা গঠনে যদি আমরা, মানে এই চেতনাটা বাস্তবায়নে যদি আমরা কোনো ধরনের এই জায়গায় যদি আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ না করি। আর দ্বিতীয় হলো যে জনবল নিয়োগে, সকল পর্যায়ে জনবল নিয়োগে কোনো ধরনের শৈথিল্য আমরা না দেখাই। জনবল নিয়োগে শৈথিল্য দেখালে যেটা হয়, এই যে আমরা দেখেন 75 সালে এক মোশতাকের হাতে আমাদের পরাজয়, 24-এ আমরা 2 মোশতাক দেখলাম, ওয়াকার, চুপ্পু।